প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা উইমেন কলেজ অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা আজকে একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি কে এম আশরাফুল আমিন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। বিএসএস সম্মান শ্রেণীর সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। আজকে আমরা বাংলাদেশের সমাজ কাঠামো কোর্স নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস শেষে আমরা সামাজিক স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য, সামাজিক স্তরবিন্যাসের ধরন এবং দাস ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারব। আমরা পূর্ববর্তী ক্লাসে সমাজ কাঠামো কি, সমাজ কাঠামোর মার্ক্সীয় অমার্ক্সীয় ধারণা এবং সমাজ কাঠামোর বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা সামাজিক স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। সমাজ কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক স্তরবিন্যাস। সমাজ কাঠামো আলোচনায় সামাজিক স্তরবিন্যাস আলোচনা না করলে আলোচনা অপূর্ণ থেকে যায়। সমাজ কাঠামোতে শ্রেণী কিভাবে অবস্থান করছে, কোন সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান ও গোষ্ঠীর কতটুকু, এসব বিষয় জানার জন্য সামাজিক স্তরবিন্যাস বিশ্লেষণ আবশ্যক। সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠী হতে সামাজিক স্তরবিন্যাসের উৎপত্তি এবং সামাজিক স্তরবিন্যাস ওইসব প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে প্রভাবিত করে। ফলে সমাজ কাঠামো যেমন পরিবর্তনশীল, সামাজিক স্তরবিন্যাসও তেমনি পরিবর্তনশীল। সময় ও সমাজ ভেদে এর ভিন্ন ভিন্ন রূপ হয়, তবে সমাজ কাঠামো ও সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সার্বজনীন। মানব সমাজ প্রকৃতিগতভাবে বৈচিত্র্যময় ও বৈসাদৃশ্যপূর্ণ। আর্থসামাজিক, রাজনৈতিক, জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি বিষয়ের ভিত্তিতে মানব সমাজ শ্রেণীবিভক্ত। সমাজের মধ্যে ধনী গরিব, মালিক শ্রমিক, শিল্পপতি, কৃষিজীবী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীবর্গের মানুষ বসবাস করে। সমাজ জীবনের সকল ক্ষেত্রে এ বৈচিত্র্য ও বৈসাদৃশ্য পরিলক্ষিত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি প্রকৃতিতে পরিবর্তন ঘটেছে বটে, স্তরবিন্যাস কখনোই বিলুপ্ত হয়নি। সবসময় সব সমাজেই সামাজিক স্তরবিন্যাস বর্তমান। বস্তুত স্তরবিহীন সমাজ কল্পনাতীত। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা প্রদান করতে গিয়ে সমাজবিজ্ঞানী জিসবার্গ তার ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে বলেন, Men are essentially equal, but differ from one another in many non-essential or accidental qualities which belong to the physical, moral or intellectual orders. অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন প্রত্যেকটা মানুষ প্রকৃতিগতভাবে সমান, কিন্তু দৈহিক, নৈতিক ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যার ভিত্তিতে তার মধ্যে ভিন্নতা দেখা যায়। আমরা একটা সমাজে বিভিন্ন দৈহিক গড়নের মানুষ দেখতে পাই বা বুদ্ধিমত্তার মানুষ দেখতে পাই, যেগুলোর ফলে মানুষ সমাজের বিভিন্ন স্তরে বসবাস করে থাকে বা মানুষে মানুষে আমরা পার্থক্য তুলে ধরতে পারি। অধ্যাপক সরোকিনের মতে, social stratification means the differentiation of a given population into a hierarchy superposed classes. It is manifested in the existence of upper and lower social layer. অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীভেদ ব্যবস্থা। এটি সামাজিক স্তরবিন্যাসের উঁচু এবং নিচু অবস্থান নির্দেশ করছে। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে বটমোর বলেন,
Social stratification is the division of society into classes or strata, which form a hierarchy of prestige and power. তিনি সকল সমাজ কাঠামোতে বিভিন্ন শ্রেণী বা স্তরে সমাজের বিভাজন এবং তার ভিত্তিতে মর্যাদা ও ক্ষমতার ক্রমোচ্চ বিন্যাস গড়ে ওঠে তাকেই তিনি সামাজিক স্তরবিন্যাস হিসেবে বলতে চেয়েছেন। আবার অধ্যাপক জিসবার্ড তার ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে বলেন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ দ্য ডিভিশন অফ সোসাইটি in permanent groups or categories linked with each other by the relationship of superordination and subordination. অর্থাৎ প্রাধান্য ও বশ্যতার ভিত্তিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে বিভাজন তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস দ্বান্দ্বিক দৃষ্টিকোণ হতে সামাজিক স্তরবিন্যাস আলোচনা করেছেন। তিনি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে সমাজের বিভাজন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার মতে উৎপাদন, বন্টন ও ভোগের ওপর ব্যক্তির অধিকার, মালিকানা ও উৎপাদন সম্পর্কের আলোকে সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তাই সামাজিক স্তরবিন্যাস। যেমন বুর্জোয়া শ্রেণী ও সর্বহারা শ্রেণী। তিনি মূলত সামাজিক স্তরবিন্যাস বোঝাতে গিয়ে তিনি সমাজের দুটো শ্রেণীর কথা বলেছেন এখানে, বুর্জোয়া এবং সর্বহারা শ্রেণী। যে শ্রেণী দুটো গড়ে ওঠে উৎপাদন, বন্টন এবং ভোগের উপর ব্যক্তির অধিকার, মালিকানা এবং উৎপাদন সম্পর্কের উপর ভিত্তি করে। অন্যদিকে ম্যাক্স ওয়েবার ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গিতে সামাজিক স্তরবিন্যাস বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তার মতে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে ক্ষমতা ও মর্যাদার ভিত্তিতে সামাজিক মানুষের বিভাজন। আবার ডেভিস ও মোর ক্রিয়াবাদী দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মতে সমাজস্থ মানুষের বিভিন্ন কর্ম প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সমাজে কে কি কাজ করে তার ভিত্তিতে সমাজের যে বিভাজন তাকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। ম্যাকাইভার ও পেজের মতে সামাজিক স্তরবিন্যাস হলো মর্যাদা ভিত্তিক সমাজস্থ মানুষের বিভাজন। সামাজিক স্তরবিন্যাসের সাথে সামাজিক ভূমিকা ও সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। এই মর্যাদা বোধের ভিত্তি হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও পুরোহিততান্ত্রিক ক্ষমতা। এসব মর্যাদা সামাজিক শ্রেণীসমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আবার সমাজস্থ ব্যক্তিবর্গের জীবনযাত্রার প্রণালী ও সাংস্কৃতিক উপাদানসমূহ এই মর্যাদাবোধ অনুসারে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমাজস্থ মানুষের মধ্যে যে স্তরবিন্যাস পরিলক্ষিত হয় তা মূলত দু ধরনের। এক, অর্জিত বা অ্যাচিভড। দুই, অর্পিত বা অ্যাসক্রাইবড। প্রথমটি ব্যক্তি তার নিজ কর্মগুণে অর্জন করে, যেমন একজন ডাক্তার বা প্রকৌশলী, এবং দ্বিতীয়টি হলো জন্মগত বা বংশগত। সুতরাং সমাজস্থ ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে যে অসাম্য তা অর্জিত হতে পারে আবার অর্পিত হতে পারে। উপরের ধারণাগুলি বিচার বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যাবলী ফুটে ওঠে তা সামাজিক স্তরবিন্যাসের ধারণাকেও আরও বেশি স্পষ্ট করে তোলে। সামাজিক স্তরবিন্যাসের নিম্নলিখিত বৈশিষ্ট্যাবলী উল্লেখযোগ্য। এক, সম্পত্তি, মর্যাদা ও ক্ষমতার ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস সৃষ্টি হয়। দুই, সমাজে বসবাসকারী ব্যক্তি বা গোষ্ঠীসমূহের বিন্যাস হলো সামাজিক স্তরবিন্যাস। সামাজিক ভূমিকা ও সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। চার, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক মান ও রীতির নিয়ামক।
সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমে সামাজিক মান ও রীতিনীতি বংশানুক্রমে সঞ্চারিত হয়ে থাকে। সামাজিক স্তরবিন্যাস অনুসারে ব্যক্তিবর্গের বা গোষ্ঠীসমূহের জীবনযাত্রার প্রণালী তথা রীতিনীতি, আচার-আচরণ, প্রথা-পদ্ধতি, অনুষ্ঠান-প্রতিষ্ঠান প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। ৬. সামাজিক স্তরবিন্যাস সামাজিকীকরণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে সামাজিক স্তরবিন্যাসের প্রভাব প্রতিক্রিয়া উত্তর পুরুষের মধ্যে পরিলক্ষিত হয়। ৭. সামাজিক স্তরবিন্যাসের দ্বারা সামাজিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রিত হয়, যেমন পেশা নির্বাচন, বৈবাহিক সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন প্রভৃতি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে। আমরা দেখতে পাবো যে সমাজে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে এবং প্রত্যেকটা পেশার মানুষের মধ্যে কিন্তু ওই পেশায় সম্পৃক্ত বিভিন্ন মানুষের সাথে একটা মিথস্ক্রিয়া তৈরি হয়ে থাকে। যেমন শিক্ষক সমাজ শিক্ষকদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে, আবার ডাক্তার সমাজ তাদের সমাজের সাথে বা ডাক্তারদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে, আবার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তা, আবার বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রেও আমরা এই সামাজিক মিথস্ক্রিয়ার ব্যাপারগুলো আমরা দেখতে পাই, যা সামাজিক স্তরবিন্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ৮. বিভিন্ন স্তরের ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক যেমন থাকে তেমনি থাকে প্রতিযোগিতা ও সংঘাতমূলক সম্পর্ক। ৯. সব সমাজে স্তরবিন্যাস বিদ্যমান, তবে সময় ও সমাজভেদে স্তরবিন্যাসের ধরন ও প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। আমরা দাস প্রথা থেকে বর্তমান সমাজ ব্যবস্থা পর্যন্ত আমরা প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় দেখতে পাবো এই সামাজিক স্তরবিন্যাস বিরাজ করেছিল এবং সেটা এখন পর্যন্ত রয়েছে, এবং পরবর্তী সমাজ ব্যবস্থাতেও এই সামাজিক স্তরবিন্যাস দেখা যাবে। কারণ আমরা এমন কোনো সমাজ নেই যে সমাজে উঁচু নিচু ভেদাভেদ নেই। ১০. সমাজে দুই ধরনের স্তরভেদ পরিলক্ষিত, যথা অর্জিত ও অর্পিত। প্রথমটি ব্যক্তির অর্জিত গুণের সমষ্টি, দ্বিতীয়টি বংশগত বা জন্মগত, যেমন হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা। ১১. সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সার্বজনীন। সকল সমাজ ব্যবস্থার মধ্যেই এই সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়েছে এবং সেটা আমরা সকল সমাজে দেখতে পাই। সামাজিক স্তরবিন্যাস ক্রমোচ্চভাবে সজ্জিত। সর্বশেষ মানব সমাজে যখন থেকে সম্পত্তির উদ্ভব তখন থেকেই স্তরবিন্যাস দেখা যায়। সামাজিক স্তরবিন্যাসের ধরন। এমন কোনো সমাজ নেই যেখানে সামাজিক স্তরবিন্যাস নেই। এক এক সমাজে এক এক রকম সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। সমাজ বিবর্তনে বিভিন্ন পর্যায়ে স্তরবিন্যাসের রূপ ও প্রকৃতি বদলিয়েছে কিন্তু লোপ পায়নি। যেমন গ্রিক ও রোমে দাস ও প্রভু দুটি শ্রেণী ছিল, আবার মধ্যযুগে সামন্ত প্রভু ও সামন্ত ভূমিদাস। বর্তমানে পুঁজিবাদী সমাজে শ্রমিক ও বুর্জোয়া শ্রেণী দেখা যায়। বস্তুত এ পৃথিবীতে সমাজ জীবন শুরু করার পর হতেই মানুষ স্তরবিন্যাস প্রবর্তন করেছে। কালপ্রবাহে এর আকৃতি ও প্রকৃতির পরিবর্তন ঘটেছে মাত্র, কিন্তু কোনো সময় বিলুপ্ত হয়নি। এ কারণেই সমাজবিজ্ঞানী সরোকিন বলেন, স্তরবিহীন সমাজ অলীক কল্পনা, যা মানব সমাজের ইতিহাসে কোনো সময়ই ছিল না। অর্থাৎ সরোকিন এখানে বোঝাতে চেয়েছেন এমন কোনো সমাজ ছিল না যে সমাজে সামাজিক স্তরবিন্যাস দেখা যায়নি বা পরিলক্ষিত হয়নি। আদি হতে এখন পর্যন্ত 4 ধরনের স্তরবিন্যাস দেখা যায়। সেগুলো হলো দাস প্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী। আমরা প্রথমে দাস প্রথা নিয়ে বা স্লেভারি সিস্টেম নিয়ে আলোচনা করব। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ও প্রথম প্রকরণ হলো দাস ব্যবস্থা। খাদ্য সংগ্রহ
ও শিকার অর্থব্যবস্থার পর কৃষিভিত্তিক অর্থব্যবস্থা শুরু হয়। এই কৃষি ব্যবস্থার গোড়ার দিকে যখন ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটে তখন থেকেই শ্রেণীভিত্তিক দাস ব্যবস্থার উদ্ভব ঘটে। দাসপ্রথা কি? দাসপ্রথা ব্যক্তিগত পর্যায়ে আধিপত্য ও বশ্যতা সম্পর্কের উপর ভিত্তি করে উদ্ভূত একটি সামাজিক প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে সবচেয়ে বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা প্রদান করেছেন এল.টি. হবহাউস। সংজ্ঞাটি বটমোর তার সোশিওলজি গ্রন্থে উল্লেখ করেন, দাস হচ্ছে এমন একজন মানুষ আইন ও প্রথা যাকে সম্পত্তি রূপে পরিগণিত করে, চূড়ান্ত বিচারে সে যাবতীয় অধিকার থেকে মুক্ত, বিশুদ্ধ, অস্থাবর সম্পত্তি। অন্যদিকে সে কিছু নিশ্চিত অধিকার সংরক্ষণ করত, কিন্তু তা অনেকটা ষাঁড় বা গাধার মতোই। দাস ব্যবস্থাকে কার্ল মার্কস প্রথম শ্রেণীভিত্তিক মূলক সমাজ ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। এখানে দাস ও দাস মালিক দুটি পৃথক শ্রেণী, যারা সামাজিক অবস্থান ও মর্যাদার দিক থেকে সম্পূর্ণ আলাদা। প্রকৃতপক্ষে দাসরা ছিল জীবন্ত হাতিয়ার, গৃহপালিত পশুর সাথে তাদের কোনো পার্থক্য ছিল না। দাস মালিকরা যেভাবেই দাসদেরকে পরিচালনা করতেন, ঠিক সেভাবেই কিন্তু দাসরা সেভাবে পরিচালিত হতো। দাসদের কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না। দাস মালিক যা বলবে বা যা বলতো সেটাই দাসদেরকে মানতে হতো বা করতে হতো। দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। সমাজবিজ্ঞানী বটমোর দাস ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেন। এগুলো হলো, প্রত্যেক দাসেরই একজন প্রভু থাকে, যার নিকট সে সম্পত্তি বলে পরিগণিত। দাসরা নিম্ন অবস্থায় বিদ্যমান, দাস কাজ করতে বাধ্য। দাস ব্যবস্থার ভিত্তি সর্বদাই অর্থনৈতিক। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। দাসরা রাজনৈতিক অধিকার বঞ্চিত, তারা তাদের প্রভুর নিকট অনুগত ও বাধ্যগত। উৎপাদন শক্তির মূল হাতিয়ার।
অনেকে দাস ব্যবস্থাকে শিল্প ব্যবস্থা মনে করে, তবে তা ছিল অনুৎপাদনশীল। দাসভিত্তিক সমাজে দুটি শ্রেণী মূলত বিদ্যমান: দাস মালিক ও দাস। পৃথিবীতে প্রধানত দুই ধরনের দাস ব্যবস্থা প্রচলিত ছিল: বাণিজ্যিক, যেমন আমেরিকার কৃষি খামারে নিয়োজিত দাস যা আফ্রিকা হতে আনা হতো, এবং গৃহস্থালী, যেমন ভারতবর্ষে গৃহকর্মে নিয়োজিত দাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সমাজ কাঠামো সম্পর্কে, সমাজ কাঠামোর উপাদান, সমাজ কাঠামোর প্রকৃতি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো তোমরা মেনে চলবে, সেটাই প্রত্যাশা করি।